গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি নোটিফিকেশন দিয়েছিলাম, খুব সম্ভবত আজকে সকালে বা গতকাল, যাই হোক মনে নেই। তো আগে দিয়েছিলাম যে আজকে আমি লাইভে আসবো। তোমরা যারা যারা এখন ফ্রি আছো তোমরা লাইভে এসো, তাহলে আমি আমার লাইভটা স্টার্ট করতে পারবো। আশা করি আমাকে প্রপারলি শোনা যাচ্ছে, না হলে বলবে, আমি একটু জোরে বলবো। তা আমি আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অবভিয়াসলি প্রতিবারের মতোই সেটা একটা সম্পূর্ণ সত্য ঘটনা। তবে ঘটনাটা বেশ কয়েক বছর আগে কলকাতার আশেপাশের, ঠিক আমার এক্সাক্ট লোকেশন আমার জানা নেই, গোবিন্দপুর বলে একটি জায়গা, সেই গোবিন্দপুরের ঘটনা। আমাকে এই ঘটনাটা একজন শেয়ার করেছিলেন, মানে তাকেও একজন শেয়ার করেছিল বা সে আবার আমাকে শেয়ার করেছে। তো সেই গোবিন্দপুরের ঘটনাটা আমি আজকে তোমাদের বলছি। তো তখনকার দিনে আমি এইটা বলছি, ইনসিডেন্টটা বলছি অনেক বছর আগে, এবং তখন কিন্তু ঠিক ওই শহর মতো ঠিক তখনও হয়নি, বা হাই রাইজ বিল্ডিং তো হয়নি, ছেড়েই দাও। তখনও এত শহরের ভিড় ভাট্টা বা একদম টিপিক্যাল শহুরে পরিবেশ কিন্তু ছিল না কলকাতা এবং শহরতলিতে। অনেক জায়গায় ছিল যেখানে তখন পর্যন্ত অনেক জঙ্গল ছিল। পরবর্তীকালে জঙ্গল টঙ্গলগুলো কেটে বাসস্থান বা অফিস এরিয়াগুলো তৈরি হয়েছে, কিন্তু সেটা কিন্তু তখন পুরো জঙ্গলেই ভরা ছিল। এরকম একটা সময়, সেটা ধরে নাও কত বছর হতে পারে, হয়তো 40 বছর কি 50 বছর আগেকার, কি তারও একটু বেশি হবে, আগেকার কথা আমি বলছি। সেরকম একটা সময়ে তখনও একটা পেশা ছিল, আমি জানি না এরকম পেশা এখন আছে কিনা, সেটা হচ্ছে কাঠ কাটা। ঠিক আছে? তো প্রদীপ বাবু, যার সাথে ঘটনাটা ঘটেছে, সেই প্রদীপ বাবু পেশাটা ছিল কাঠ কাটা, এবং সেই কাঠগুলো দিয়ে ওটাই ওনার রুটি রুজি ছিল আর কি। প্রদীপ বাবু শীতকালে, ঘটনাটা শীতকালে ঘটেছে, এবং একটা দিন কি হয়, ওনার সকালবেলা বাড়ি থেকে বেরোতে একটু লেট হয় আর কি। তো শীতের বেলা ছোট, যাই হোক তাড়াতাড়ি উনি বেরোন এবং কাঠ কাটেন, এবং খুব ভাগ্যবশতই সেদিন চটপট কাঠ কাটাটা হয়ে যায় ওনার। অনেকটা কাঠ কাটা হয়ে গেছে, তখন একটু সন্ধে মানে দুপুর গড়িয়ে গেছে, কিন্তু হ্যাঁ দুপুর গড়িয়ে বিকেল হবে সেই সময়। তখন সামনে একটা বড় গাছ ছিল, সেই সামনের বড় গাছটাকে দেখে ওনার মনে হয় যে আজকে তো অনেকটা কাঠ কাটা হয়েছে, আমি যদি এই গাছটার কাঠটাও কেটে ফেলতে পারি, মানে সামনে যে গাছটা উনি দেখছিলেন সেইটাকেও যদি কেটে ফেলতে পারি, তাহলে আমাকে কালকে আমার না বেরোলেও হবে, মানে সেই কাঠের জোগানটা হয়ে যাবে আর কি, দুদিনের। এইটা ভেবেছেন। ভাবার সাথে সাথে আবার এটাও ওনার মাথায় ঘুরছে যে সন্ধে হয়ে এসেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সন্ধে হয়নি, যাই হোক মানে বিকেল হয়ে এসেছে। তো তখন উনি গাছটার দিকে যান, কিন্তু এটাও সত্যি যে গাছটার দিকে উনি যখন কাঠটা কাটতে যাচ্ছেন আর কি, বা মনে মনে ভাবছেন, তখনই ওনার মনের মধ্যে আরেকটা ভাবনা একসাথে আসে যে এখন এই গাছের কাঠটা কাটিস না। এই ভাবনাটাকে উনি ইগনোর করেন, মানে একটা সিক্স সেন্স ওনার, সিক্স সেন্স বলুন বা যাই বলুন না কেন, সেটা একটা কাজ করছিল যে বোধহয় এখন আমার কাঠ কাটাটা ঠিক হবে না, ওই গাছটাকে কাটা ঠিক হবে না। তো তাও সেটাকে ইগনোর করে উনি যান এবং বড় গাছটাকে কোপ বসিয়ে দেন আর কি গুঁড়িতে, গাছের গুঁড়িতে। এরপরে গাছের কাঠটা কাটেন, এবং কাঠটা কাটার পরে না ভেতর থেকে একটা লাল লিকুইড বেরোয়। উনি ভীষণ অবাক হয়ে যান, কারণ উনি তো কাঠুরিয়া, উনি গাছের কাঠ কেটে কেটে মানে এক্সপার্ট একদম, কিন্তু উনি কখনো এই ধরনের ঘটনা আগে ঘটতে দেখেননি যে গাছের থেকে লাল এরম রসের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে অনেকটা
মানুষের রক্তের মতো অনেকটা সিমিলার আর কি। তো যাই হোক, ওরকম লাল ওরকম রক্তের মতো গড়িয়ে পড়ছে, তো সেটা দেখে অবাক হয়ে, তো কিছু তো করার নেই, উনি কাঠটাকে গুছিয়ে টুছিয়ে যখন উনি আসছেন, পিছন ফিরেছেন, মানে গাছটা ওনার পিছন দিকে, সেই সময় হঠাৎ করে ওনার একটা ফিলিং হয়। সেই ফিলিংটা হচ্ছে ওনার মনে হয় ওনার ঘাড়ের কাছে কেউ একটা নিঃশ্বাস নিচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম উনি একটা প্রচন্ড হিসহিসে, মানে অলমোস্ট ওই উইসপারিং, শুধু উইসপারিং নয়, মানে একদম সাপের মতো একটা, সাপের মানে ওই হিসহিসে যে আওয়াজ, সাপ যে হিসহিসে আওয়াজটা করে, ঠিক আছে, তো সেই রকম একটা আওয়াজ ওনার ঘাড়ের কাছে, এবং উনি শুনতে পান যে কেউ যেন ওনাকে বলছে যে কাজটা তুই ভালো করলি না। এইটা শুনে উনি প্রচন্ড ভয় পেয়ে যান, কারণ উনি জানেন যে জঙ্গলে ওই সময় আশেপাশে কেউ ছিল না। তো একদম পরিষ্কার যখন এটা শুনতে পেলেন, ভয় পেয়ে উনি দৌড়াতে শুরু করেন। ওখান থেকে দৌড়ে গিয়ে যাই হোক ফাইনালি উনি ওনার বাড়িতে পৌঁছে যান। বাড়িতে পৌঁছে ওনার একটু রিলিফ লাগে, এবং তখন উনি নিজেকেই বোঝাতে থাকেন যে হয়তো ওটা কোনো মনের ভুল ছিল। বাড়িতে পৌঁছে রাত্রিবেলা ডিনার টাইমে উনি বসেছেন, খাবার খেয়েছেন, খাবার খেয়ে এবার জল খাবেন। গ্লাসে করে জল দেয়া, স্টিলের গ্লাসে করে জল দেয়া আছে। জলের গ্লাসটাকে উনি এইভাবে তুলেছেন যে জলটা খাবেন। ঠিক তখনই জলের মধ্যে উনি একটা ছায়া দেখতে পান। এবার একটা মানুষের ছায়া জল খেতে গেলে তখনই পড়বে যখন সে আমার পিছনে থাকবে, তাই না? তার মানে সেই যাকে দেখছেন সে আর কি ওই প্রদীপ বাবুর পিছনে দাঁড়িয়ে আছে। উনি দেখছেন একটা বিভৎস মুখ, মানে ছায়া জলের রিফ্লেকশন দেখছেন, একটা বিভৎস মুখ। অত ক্লিয়ারলি তো বোঝা যায় না রিফ্লেকশনে, উনি যতটুকু দেখেছেন একটা খুব খারাপ মুখ, এবং একটা চোখ বেরোনো একটুখানি, মানে একটা চোখ নর্মাল, একটা চোখ একটু বেরোনো। ওইটা দেখে উনি গ্লাসটা এরম ভাবে পড়ে যায়, এবং উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান মাটিতে। এরপরে এই ঘটনার পর থেকে উনি ভীষণ অসুস্থ, মানে তার পরের দিন থেকেই আর কি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, এবং সারাক্ষণ উনি ভয় পেতে থাকেন। ওনার সারাক্ষণ মনে হতো যে ওনার আশেপাশে কেউ একটা ঘোরাঘুরি করছে, ওনার চারিপাশে কেউ একটা সারাক্ষণ থাকছে, ওনার পাশে কেউ একটা সারাক্ষণ শুচ্ছে, এমনকি স্নান করার সময়ও ওনাকে কেউ একটা অবজার্ভ করছে। এটা সারাক্ষণই, মানে সাথে কেউ থাকলে সারাক্ষণই যেরকম ফিলিংটা হয়, সারাক্ষণই সেই ফিলিংটা কিন্তু ওনার হচ্ছে। এবং প্রচন্ড শরীর খারাপ, জ্বর, কি যে হয়েছে, মানে শরীর খারাপ অর্থে সেরকম কিছু হয়নি যে বমি করছে সেরকম নয়, কিন্তু টেম্পারেচার আছে গায়ে, আর গা হাত পা প্রচন্ড ব্যথা। আর ডাক্তার দেখানো হয়, ডাক্তার বলছে যে আর ঠিক আছে, ব্লাড টেস্ট করছে, ঠিক আছে, শুধু ব্লাডটা কমে গেছে। এবং একটা হৃষ্টপুষ্ট মানুষ, বুঝতেই পারছেন আপনারা যে একটা গাছ, ও মানে বড় বড় গাছ কাটার মতো শক্তি তার গায়ে আছে। তাহলে এরকম একটা লোকের হঠাৎ করে এমন কি হলো যাতে তার শরীরের রক্ত কমে যাবে, অ্যানিমিয়া হয়ে যাবে, তাই না? তো যাই হোক, প্রচন্ড শরীর খারাপ হয়। আর একটা নতুন জিনিস শুরু হয় যে ঘুম থেকে উঠেই না ওনার হয়তো হাতটা খুব জ্বালা করছে বা পাটা খুব জ্বালা করছে। দেখেন যে যেখানেটা জ্বালা করে না সেইখানটাতে খুব ডিপ আঁচড়, অথচ ওনার হাতে বড় নখ নেই। এবং আমি বলছি যখনকার সময়, তখনকার বড় নখের মানে চল, যে স্টাইলের চল তখন ছিল না, কাজে ওনার স্ত্রীরও কোনো বড় নখ রাখার তখন কোনো ব্যাপার ছিল না। তাহলে এগুলো কি করে হচ্ছে? এবং কাটাগুলো সারতে বেশ অনেক দিন টাইম লাগছে। তার মধ্যে কোনো কোনো কাটা আবার বেশ ডিপ, মানে এতটাই ডিপ যে রক্ত ওখান থেকে হয়তো একটুখানি রক্ত বেরিয়ে শুকিয়ে রক্তটা লেগে থাকছে। মানে সকালে উনি উঠে দেখছেন রক্তটা শোকানো ওই কাটাটার জায়গায়। এবং সেগুলো সারতে নর্মাল যেরকম সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগছে হিল হতে। এই ধরনের অনেক অনেক ঘটনা। এবং উনি আস্তে আস্তে ওনার কাজ বন্ধ হয়ে যায়,
উনি বেরোতেন না, সংসারে একটা অভাব অনটন শুরু হয়, এই সমস্ত চলছে তখন, এবং ভয় পেতে শুরু করেন সাইমালটেনিয়াসলি। তো এই সমস্ত যখন ঘটছে তখন ওনার স্ত্রীর কিছু একটা সন্দেহ হয়, বা স্ত্রীকে কেউ বলে, যাই হোক, যে অন্য কিছু হতে পারে, প্যারানর্মাল কিছু। তখন স্ত্রীর কোথা থেকে একটা উনি খোঁজ পান এক সাধু বাবার। তখন ওই প্রদীপ বাবুকে নিয়ে তার স্ত্রী যান। এদিকে কিন্তু প্রদীপ বাবু একদমই, আপনাদের বলে রাখি, প্রদীপ বাবু কিন্তু এই সমস্ত ভূত টুত এই সমস্ত বিষয় একদমই মানেন না, ঠিক আছে। তো প্রদীপ বাবুকে জোরজার করে নিয়ে যাওয়া হয় ওই সাধু বাবার কাছে। সাধু বাবা তো গিয়ে দেখেন, এবং দেখে উনি বলেন যে তুই তো একটা ভীষণ অন্যায় কাজ করেছিস। তো তখন প্রদীপ বাবু তো খুব একদম আকাশ থেকে পড়ার মতো, যে আমি আবার কি করলাম। তখন ওই সাধু বাবা বলছেন যে তুই একটা বড় গাছ কেটেছিলিস জঙ্গলে গিয়ে। তো তখন প্রদীপ বাবু বলছে হ্যাঁ কেটেছিলাম। বলছে তুই ওই যে ওই গাছটাতে একজন আত্মহত্যা করেছিল ওই গাছের ডালে ঝুলেই, এবং তারই অতৃপ্ত আত্মা, তার তো আত্মা শান্তি পায়নি, এবং তার অতৃপ্ত আত্মা কিন্তু ওই গাছেই বসবাস করে, ওই গাছেই থাকে। তুই ওই গাছটাকে কেটেছিস। এবার বুঝতে পারছিস যে কেন তোর এরকম হচ্ছে? তো প্রদীপ বাবু না, ওই যে আমি বললাম যে প্রদীপ বাবু ওই সমস্ত খুব একটা মানতেন না। উনি যথারীতি মানে কিছু বলেননি যে মানি না বা এরকম কিছু বলেননি, কিন্তু উনি মনে মনে ব্যাপারটাকে পুরোটাই মানে পাতি বাংলায় যেটাকে বলে ঢপ দেয়া, তো উনি পুরোটাই সেটাই ভেবেছেন যে এমনি উল্টোপাল্টা কথা বলছে আর কি। তো তখন ওই সাধু বাবার ডেফিনেটলি ক্ষমতা ছিল ওনার কিছু। উনি বলেন যে তুই আমার কথা, মানে মাইন্ড রিড করেন এবং বলেন যে তুই আমার কথা বোধহয় বিশ্বাস করতে পারছিস না। না, তখন প্রদীপ বাবু বললেন যে না, আমি এই সমস্ত কিছু বিশ্বাস কোনোদিনই করি না, আজও করি না। তখন উনি কিছু মন্ত্রতন্ত্র পড়ে দেন এবং সাধু বাবা বলেন যে আমি তোকে মন্ত্র পড়ে দিয়েছি, তুই তাকে দেখতে পাবি, তুই একবার তোর পিছনে তাকাতো। তখন প্রদীপ বাবু পিছনে তাকিয়ে, মানে বলার সময় আমারই গায়ে কাঁটা দিচ্ছে, প্রদীপ বাবু পিছনে তাকিয়ে দেখেন যে ওই জলের গ্লাসে যেরকম একটা মুখ দেখেছিলেন, বিভৎস, দাঁতগুলো বড় বড়, মানে কিছু মানে আনইভেন দাঁতগুলো, কিছু বড় কিছু ছোট, বড় বড় দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে আছে, একটা চোখ বাইরের দিকে, একটা চোখ নর্মাল, কালো একটা পোড়া মতো মুখ, মানে যেরকম জলে যেই রিফ্লেকশনটা দেখেছিলেন ঠিক ওরকমই একটা রিফ্লেকশন ওনার ঠিক পিছন দিকে বসে আছে। এইটা দেখার পরে উনি বিশ্বাস করতে বাধ্য হন, কারণ আর কোনো রাস্তা ছিল না। উনি বিশ্বাস করতে বাধ্য হন যে না, কিছু একটা সমস্যা তো আছে বা কেউ আছে। যাই হোক, তখন ওই সাধু বাবা বলেন যে দেখ, তোর সাথে যে আছে সে কিন্তু তোর কোনো ক্ষতি করার জন্য, সে লোকটা কিন্তু ভালো ছিল তার জীবদ্দশায়, এবং সে কিন্তু তোর কোনো ক্ষতি করবে না, করলে এতদিনে তোকে মেরেই দিত, ঠিক আছে? এতদিনে তোকে মারেনি মানে সে তোর কোনো ক্ষতি বা তোকে মারতে চাইছে না বা তোর কোনো প্রিয়জনের ক্ষতি করতে চাইছে না, শুধু তার একটা রাগ হয়েছে যে যেহেতু তুই তার থাকার জায়গাটাকে নষ্ট করেছিস, সেই রাগে সে তোর পিছন ছাড়ছে না। তুই একটা কাজ কর, তুই আজ থেকে প্রায় 50-55 বছর আগেকার কথা আমি বলছি, সেটা ভেবে দেখো। তুই একটা কাজ কর, তুই ওখানকার তোর বাড়ির আশেপাশে যারা আছে, যারা দিন দরিদ্র বা একদম মানে অভাব অনটনে আছে বা এরকম আর কি, মানে লোক খাওয়া, সেই সমস্ত কিছু লোকেদের জোগাড় করে তাদেরকে ভালো করে একদিন খাওয়া দাওয়া করা। আর আরেকটা কাজ কর, ওই তুই যেখানে গাছটা কেটেছিলিস সেইখানে তুই যা, সন্ধেবেলা যাবি, সকালে যাবি না, সন্ধেবেলা যা, এবং 4-5টা চারা গাছ ওখানে গিয়ে ওই গাছটা যেখানে কেটেছিলিস তার সামনে 4-5টা চারা গাছ সুন্দর করে লাগিয়ে দে, এবং তারপরে হাত জোর করে তুই ক্ষমা চেয়ে নে সেই অতৃপ্ত আত্মার কাছে যে আমাকে তুমি ক্ষমা করো, আমি তো জেনে কোনো ক্ষতি করতে চাইনি তোমার, আমি না বুঝে করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করো।
এইভাবে ক্ষমা চেয়ে, এবং উনি বোধহয় কিছু একটা মন্ত্রও দিয়েছিলেন। তো যাই হোক, মন্ত্রতন্ত্র পড়ে ওই যেরকম সাধু বাবা বলেছিলেন সেরকম প্রথমে তো লোক খাওয়ানো হলো, এবং তারপরে ওই মন্ত্রতন্ত্র পড়ে যা করার চারা গাছ নিয়ে ওখানে সন্ধ্যের পরে গিয়ে ওখানে লাগানো হয়। একা যেতে বলেছিলেন প্রদীপ বাবুকে, সেখানে গিয়ে তারপরে ওই হাত জোড় করে ক্ষমা চান উনি। এবং সেই দিনের পর থেকে আর কি আস্তে আস্তে ওনার স্বাস্থ্যের উন্নতি হয়, এবং একটু টাইম লাগে, তারপরে একটা পার্টিকুলার একটা সময়ের পরে উনি কিন্তু সম্পূর্ণভাবে রিকভার করেন। তো এই হচ্ছে ঘটনা। আমি এই ঘটনাটা আমার চ্যানেলেও আপলোডেড আছে। এটার সাথে আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি আবার অন্য একদিন, মানে আমার এই ভিডিওতে দুটো ঘটনা আমি বলেছিলাম, এইটা প্রথম ঘটনা এবং আরেকটা ঘটনা আছে, সেটা আমি পরে কোনো একটা লাইভে কোনোদিন বলবো। এই ছিল আজকের লাইভ। তো আশা করি আমার পাশে থাকবে তোমরা, সবাই পাশে থেকো, সাথে থেকো, এটুকুই বলবো। মিস্ট্রি বক্সকে সাবস্ক্রাইব করো এবং মিস্ট্রি বক্স ফেসবুক পেজে জয়েন করো। আজকের মতো এটুকুই। নমস্কার, শুভরাত্রি।